আমরা যদি মাঠের লড়াইটাই দেখি, মাঠের লড়াইতে আমরা যেটা বিবেচনায় নিব, আমরা না ভোটাররাও বিবেচনায় নেবে, জুলাই চেতনা ধারণ করে কারা। কেন আমি বলছি কথাটা, উনি যে দলেরই হোক, ভাই আমার, যে দলেরই হোক, সে যদি চোখের সামনে দেখে তার মেয়েটা একটা পা নাই দাঁড়ায় আছে, পা নাই দাঁড়ায় আছে তার মেয়ে, আল্লাহ মাফ করুক, বা আমার ছেলে পা নাই দাঁড়ায় আছে, আমি তাকে দেখবো আমার ছেলেটার পা নাই, এদের জন্য কি করা হচ্ছে, এরা তো পা দিছে। আমি একটা দলে বিলং করি, আমি দেখতেছি সে ফ্যাসিজমের পক্ষে কাজ করতেছে, আমি যে দলেই থাকি না কেন ভোটটা আমি তাকে দিব না। উপরে আমি হয়তো কিছু বলবো না, ভিতরে আমি ভোটটা তাকে দিব না। সুতরাং ভোট বিবেচনায় ফিল করবে জুলাই চেতনা ধারণ করে কার, ওই 4 কোটি ভোটার এটা ফিল করবে। এবং কোন রাজনীতিবিদ যারা আজকে মাঠে এমপি হবে, মন্ত্রী হবে, তাদের সমস্ত ছেলে সন্তান সব বিদেশে বসবাস করে, ম্যাক্সিমাম আমি বলি। আর যদি ঢাকায় যারা থাকে ফুল সিকিউরড। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশের জন্য কাজ ওই দিন করবে যেদিন তাদের স্ত্রী, মানে পুত্র, কন্যা, নাতি সব দেশে থাকবে। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়জন সন্তান এই দেশে আছে? বিকজ দেশটা তারা মনে করে তাদের জন্য নিরাপদ না। যেই রাজনীতিবিদরা তাদের সন্তানকে বাইরে রাখেন এবং ওইখানেই বড় হইতে থাকে, আপনি খুঁজে দেখেন, আমি বানাই সচিব, আমলা বলেন, বড় ইভেন বড় জার্নালিস্ট বলেন, তাদের ছেলেপেলে কানাডায় লেখাপড়া করে, রাজনীতিবিদের সব বাইরে থাকে, দেশে থাকি আমরা। ওরা যদি ফেরত আনতে পারেন, ওদেরকে যদি রাখতে পারেন, যেহেতু থাকে না, এই দেশের প্রতি তাদের কোনো মায়া নাই। কেন বলছি, আপনি মাঠে গিয়ে এখন চরিত্র হনন করতেছেন। আরে ভাই, আপনি তো ভোট ক্যাচিং কথা বলবেন, আপনি কিভাবে ভোট নেবেন, এই দেশের কথা বলেন, দেশের উন্নয়নের কথা বলেন। ওনার চরিত্র হনন করলাম, আমার চরিত্র হনন করলাম, কি আসে যায়? আই এম এন ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল। এইবার আসেন, একটা কথা বলছে, যেহেতু জামাতের কথাটা উনি আনছে সেজন্য বলছি। আপনি যখন একটা কথা বলেন, এই যে কথাটা জঘন্য একটা কথা, যে যারা কি বলে কর্মজীবী মহিলাদের সম্পর্কে যে ন্যাকেট, এটা এখন এখন আমি যদি বিবেচনায় নেই 5ই আগস্টের পর থেকে এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জামাতের আমিরের বক্তব্য বহু আছে, বহু আছে, বহু। এর ভিতরে যেটা নাই, যেটা আছে, জোরালোভাবে যেটা আছে, তারা নারী নেতৃত্ব পছন্দ করে না এবং খুব বলিষ্ঠ কণ্ঠে বলছে তারা জামাতের আমির মহিলা বানাবে না। এমন না যে আমতা আমতা করেছে, বলছে আমরা নারী নেতৃত্ব বানাবো না, ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআনিক ল। এটা তাদের দলের সিদ্ধান্ত, কোরআনিক আইন মোতাবেক বানাবেন না। এখন যদি মনে করেন আপনার জামাত ভালো লাগে, আপনি করবেন না, ইউ আর অ্যাট লিবার্টি। আপনি কেন, আমি জামাত করি না, তো আমি করি না পার্সোনালি, তো আমি জামাত করব না। তো আমরা যদি কেউ জামাতের সমর্থন না করি, জামাত যদি ভোট না পায়, ও জামাতের আমির মহিলা বানাইলেই কি আর না বানাইলেই কি? আচ্ছা, 1। 2 নম্বর, তারপরে যে জামাতে যে মহিলা ভোটার আছে না, তারা তো এটা মেনেই আছে, তারা তো জানে আমির বানাবে না। আমি কেন বলছি কথাটা, এটা তার দলের ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টো মেনে, গঠনতন্ত্র মেনে যে থাকবে থাকবে, না থাকলে না থাকবে। এখন আসেন হ্যাকিং যেটা হইল, উনি বলছেন হ্যাকিং, কেউ কেউ বলছেন এটা হ্যাকিং না। ওকে ফাইন, আমি ধরে নিই আপনারা বলতেছেন হ্যাকিং না, আমার কাছে কোনোটার বিশ্বস্ত সূত্র নাই। বাট আমি যদি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই, তার সাথে চট করে আমি এটা মিলাইতে পারি না। মানে এত অশালীন ভাষায় 2 দিন পরে ভোট, এইটা বললে ভোট বাড়বে না কমবে, এইটুক সেন্স তার নাই, এইটুক সেন্স তার নাই, বাড়বে না কমবে। 1। 2, আপনি মাঠে যারা নামলো, হ্যাঁ, তারা কি জামাতের ভোটার? আদৌ জামাতের ভোটার? আমরা তো দেখছি মাঠে কারা নামছে প্রতিবাদে। হ্যাঁ, তারা কি মাত্র জামাতের ভোটার? কোশ্চিন কালো তারা ভোট দিবে না, শুধু এমনি জামাতকে অপোজ করবে। আপনি যদি জামাতের ভোটাররা মাঠে নেমে বলে আমি জামাত করতাম, আফটার দ্যাট স্টেটমেন্ট আমি জামাতকে রিজেক্ট করছি, কথার কথা বলছি আমি। যারা নামছে মাঠে ফর গডসে, তারা কেউ জামাতের ভোট দেয় না, দিবেও না, আমিও দিব না জামাতকে ভোট, আমি তো টিভিতে বলছি। তাহলে যারা বলতেছে জামাতের বিরুদ্ধে, বলুক, তার রাইটও আছে বলার, কিন্তু তারা তো ভোটার না। এটা কোনো ইম্প্যাক্ট হবে কিনা আমি জানি না। কেন আমি বলি, এর ভিতরে এমন কথাও আছে, এই সব কিন্তু ফেসবুক বেসড। এই মিছিল টিছিল, ছাত্রদল মিছিল করছে, মিটিং করছে, রাইট আছে, আপনি করতেই পারেন। পাশাপাশি কিন্তু আমি আপনার কাছে আবার আসি, না না, পাশাপাশি কিন্তু মাঠে শিবিরও নামছে, শিবির নামছে তার সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, আর একটা কথা বলছে যে সেন্ট মার্টিনও ইস্যু আনছে, যে জামাতের সাথে আতাত হয়ে গেছে। কিন্তু এখানে মেসেজ কোনটা যায় জানেন? সেন্ট মার্টিন ইস্যুটা আমার কাছে ইম্পর্টেন্ট না, বাট জামাতের সাথে আমেরিকা আছে, তার মানে হচ্ছে এই জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে, এরম একটা ব্যাপার, এরম একটা আতঙ্ক বোধহয় ঢুকেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলা, যেমন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আমি কি বলতে পারবো যে কে চাঁদাবাজি করে?
আপনি চাঁদাবাজি করেন না মাহবাই করে না কে করে আমি বলতে পারবো? যে ভুক্তভোগীর সাথে জানেন। কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন। জি, সুতরাং আপনি আপনি যে চাঁদাবাজি করে, যে যে দেয় চাঁদা সে জানে। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে 70-80 লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয় জি। এবং তাতে অন্তত 1-1.5 কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায়। এই 1-1.5 কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয়, হ্যাঁ, তারা ভোট দিবে না। যারা চাঁদাবাজ তাদেরকে ভোট, চাঁদাবাজকে আমার জানার দরকার নাই, জি। কিন্তু ওরা জানে চাঁদাবাজ কারা। একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা সেটা ভোটাররা বিবেচনায় নিবে, আমি আপনি না। ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে, ভোট সেদিকে যাবে এবং সেদিকে যায়, যদি যাইতে থাকে কনস্ট্যান্ট। এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে, তাহলে জুলাই চেতনায় ভোট যার পক্ষে যাবে সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি, আর যে বুঝবে তার পক্ষে যাচ্ছে না, সে হারতেছে, সেটা নিয়ে যদি কেউ লড়াই করতে চায়, মারামারি কাটাকাটি, সেটা আসতেছে কেন? ধন্যবাদ। 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি। অর্থাৎ বিএনপির 16টা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে আলোচনা করে, জাতীয় পার্টি কিন্তু টিকে নাই। জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল। আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি, মানে এই জামাত নিয়ে আলাপ করতে। কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার, উনি ধাপে ধাপে করবেন, এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, আসলে কি জগৎ মেনে নিবে? প্রশ্নই ওঠে না। যদি না মেনে নেয়, আমরা আননেসেসারি টাইমটা নষ্ট করতেছি। কেন করতেছি বললাম কথাটা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ, এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে। কিন্তু আমরা দেখছি 2001 সালে যখন নির্বাচন হইল, তখন 96 শেষ থেকে 2001 তার কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে, তখন কিন্তু একটা জোট হয়েছিল। জোটটা কি? বিএনপি আর জামাত মিলে একটা জোট, যেখানে তারা 18টা সিট পেয়েছে, মন্ত্রী হয়েছিল। এই যে বিএনপি এবং জামাত, জামাত কে? স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজাকার ইত্যাদি ইত্যাদি। তার সাথে যারা জোট করলো, জোট করে পরাজিত করলো কাকে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এটা কি ইতিহাস? এটা কি? আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা, রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধ, এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র, আর কিচ্ছু না। ক্ষমতায় যাওয়া, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে, সেইটা এই দেশে আমরা ছিলাম না? কি কথা হইছে? কিছুই হয় নাই। তো দিস ইজ দ্য সিনারিও। আপনি খালি বললে তো হবে না, আপনি বরং, আমরা 53 বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস কার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয়। আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে 71কে বাদ দেওয়া? এটা কোন ধরনের নেগেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি? তার ধারাবাহিকতায় 24-এর আন্দোলন হয়েছে। 24-এর আন্দোলন হয়েছে। এই 24-এর আন্দোলন যেদিন হয়েছে, তখন সেদিন কি করছে? যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে। কি ফ্যাসিজম? যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে। এক্সটার্নাল সার্বভৌমত্ব কি? বিনা বিচারে হত্যা, আয়নাঘর, ক্রস ফায়ার, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, এগুলো হলো আমার ইন্টারনাল সার্বভৌমত্ব। এক্সটার্নাল কি? 10 লাখ রোহিঙ্গা ঢুকছে, কেউ বাধা দিতে পারে নাই, দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই, আরামসে ঢুকছে। আমার সার্বভৌমত্ব ছিল না। সেই সার্বভৌমত্ব যদি টিকে থাকে, সেই জন্য 24-এর আন্দোলন হয়েছে এবং তাকে তাড়াই দিছে। এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম, আমার মুক্তিযুদ্ধ চলে গেছে, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে। আমি ভাই, আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে। এই বয়ান চলবে না ভাই, এই বয়ান চলবে না। 1 নম্বর। 2 নম্বর, 71 সালের চেতনা যদি আজকে 53-55 বছর যাবত লালন করতে পারি, নিশ্চিত থাকেন আপনি এই মাত্র 1.5 বছর আগের ঘটনা জুলাই চেতনা, এটা কি মাত্র আর 15 দিন ধারণ করবে না? ওটা যদি 53 বছর ধারণ করতে পারে, 54 বছর, এটা তো 54 মাস ধারণ করলেই এনাফ। সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনা ধারণ করে কারা। এটা উনি, আমি, আপনি মুখে বললে হবে না, ভোটারকে ফিল করতে হবে। যেহেতু ইলেকশনের বাজার আনছেন, দৌড়ে কে আগে? এই দৌড়ে ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে, সুতরাং ভোটার এসে ভোট এবার সেদিকে যাবে। চেতনা অ্যাকচুয়ালি জুলাইয়ের আন্দোলনের মানে আন্দোলনটার নায়ক কারা বা কারা করছে, ক্রেডিটটা কাদের, সেটা কে বলতে পারবে জানেন? হ্যাঁ, একমাত্র শেখ হাসিনা। কারণ তাকে তাড়ানো হয়েছে।
সুতরাং সে জানে যে কারা তাকে তাড়াইছে। আপনি যেমন ভিকটিম, আপনার হাতটা কেটে ফেলছে একটা কোপ দিয়ে, 5টা আসামি দাঁড়ানো আছে, আপনাকে যদি বলা হয় 5 জনের মধ্যে আসামি আছে, জি আছে, কে দিছে, অমুকে কোপ দিছে, তো আপনি যেটা বলবেন তো তারাইছে হাসিনাকে, শেখ হাসিনাকে, সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা। গণভোটে গেলাম আমরা না রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে, তারা ঐক্যমত্যে আসতে পারে নাই। ছাড় দেখ, এইটার সাথে দ্বিমত করে, ওইটার সাথে দ্বিমত করে, এইটার সাথে একমত, সব মিলে যদি একটা জায়গায় আসতে পারতো যে এইভাবে আমরা জুলাই সনদ করে ফেলি, আমার তো ইউনূস সরকার দরকার নাই, তারা যদি আসতে পারতো তাহলে তার গণভোট খায় যাব না, স্বার্থ তো আছেই। কিন্তু আপনি তো ব্যর্থ, মানে ঐক্যমত্যে আসতে পারেন নাই বিধায় একটা ফাইনালি প্রশ্ন আসলো গণভোটের, সেখানে আবার ডিভিশন হইল। গণভোট নির্বাচনের আগে চাইছে কেউ, নির্বাচনের পরে চাইছে কেউ। এই যে নির্বাচনের আগে যারা চাইছে তারা জামাত, আর একই দিনে যারা চাইছে তারা হলো বিএনপি। এখন আমার কাছে তো মনে হয় সরকার তার পাল্লা ভারী দেখছে, তারও তো একটা নিরাপত্তা দরকার, সেফ এক্সিট দরকার, নির্বাচন দিয়ে চলে যাবে। সেক্ষেত্রে সে চিন্তা করছে ঠিক আছে আমি বড় দলের ইয়েটাই মেনে নিলাম। এটা তো ক্লিয়ার, কারণ বড় দল চাইছে একই দিনে দুইটা, জামাত চাইছে আগে। এখন নির্বাচন গণভোট হতে যাচ্ছে, সেটাও কিন্তু গণভোটের সিদ্ধান্ত ফাইনালি কিন্তু সরকারের কাছে ফেরত দিছে তারা, আপনি ঠিক করেন। উনি ঠিক করছে তখন একই দিনে। এইবার আসেন একই দিনে, এখন এটা অনেক আলাপ আমি করছি বারে বারে। এখন আর কি, এই যে গণভোটে যদি আপনি হা না দেন, মনে করেন গণভোটে তারেক রহমান সাহেব সম্প্রতি বলছে হা দিতে কেন বলছেন এটার ব্যাখ্যা আমি, ওই যে উনি বললো যে আমরা ব্যাখ্যা দিতে পারবো না উনি কেন করছেন, বাট আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। তারা তো নাতে ছিল, তাদের দলের বহু দায়িত্বশীল নেতা বলছে কোনো গণভোট, কিসের গণভোট, অর্থাৎ নায়ে ছিল। এই হাতে আসলো কেন এটা আমার ব্যক্তিগত ধারণায় যদি আপনি বলেন, নির্বাচন সহজভাবে বলি, এত জটিল করে লাভ নাই, নির্বাচন যদি আমরা নিরপেক্ষভাবে যদি ধরি যে একটু নিরপেক্ষ ভোট হবে, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। নিরপেক্ষ ভোট যদি হয়, যতটুকুই হোক, আমরা শুদ্ধ বলতে যা বোঝাই, আমি নিশ্চিত, আমার ধারণা, বিশ্বাস, 2/3 মেজরিটি কেউ পাবে না। হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটা দল সিঙ্গেল মেজরিটি পাবে, কে পাবে অনিশ্চিত। কারণ অনেকগুলা ঘটনা আমরা বলছি বা নানান জনে আলাপ করতেছে, যেহেতু অনিশ্চিত, সেহেতু গণভোট যদি হা হয় তাইলে যেটা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটা আসবে, হাতে আসলে মনে করেন আমি পরাজিত হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু আনুপাতিক হারের ভোটে উচ্চ কক্ষে আসন পাবো, এবং বাজেট বলেন সব কিছু উচ্চ কক্ষের অ্যাপ্রুভালটা লাগবে। সুতরাং সেই চিন্তা করে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রত্যেকের ভিতরে একটা শঙ্কা ঢুকছে, কে জেতে কে হারে। কেন আমি বলছি যে নাম্বার 1, কারচুপি বলতে যা বোঝায় এবার হবে না। এখন মানুষ কিন্তু কারচুপি আর ইঞ্জিনিয়ারিং, জামাত আমিরের ইস্যুতে মাঠে কিন্তু শিবির নেমে গেছে, এবং আমার ধারণা তারা লম্বা সময় থাকবে। কেন থাকবে না থাকবে, কারণ আপনি তো সুযোগটা দিচ্ছেন, এখন মাঠে নেমে গেছে। সুতরাং কারচুপি করে দলীয় নেতা কর্মীরা সেন্টার দখল করে, সিল মারে, ব্যালট বাক্সে ঢুকায়, এটা হবে না। তারপর আরেকটা পার্ট থাকে ইঞ্জিনিয়ারিং, যেটা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা করে। সেক্ষেত্রে কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সব জায়গায় ডিভিশন আছে, পক্ষে বিপক্ষে আছে। আমি যদি আমার ধারণা বলছি, আর্মির ভিতরে হয়তো পাবেন যে পক্ষে বিপক্ষে, তো যদি আর্মি চায় যে না অ্যাজ ইউজুয়াল ভোট হোক, তাহলে ইঞ্জিনিয়ারিং করতে সাহস, সুতরাং হাড্ডাহাড্ডির ভয় আছে। ভয় থাকলে পরে ওই উচ্চকক্ষ একটা সম্বল রাজনীতি টিকে থাকার, এটাকে ক্যালকুলেট করে আমার কাছে মনে হয় শেষ সময় এটা বলেছে, এটা আমার ধারণা।